প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আজকের আলোচনা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, এই প্রসঙ্গে উৎসবমুখর আওয়ামী লীগের সম্মেলন, জাতীয় সম্মেলনের প্রস্তুতি পর্ব, দলের ভেতরে নানা আলোচনা, নতুন কমিটি কেমন হবে, সম্মেলনের মাধ্যমে নেতারা বলছেন যে নতুন এবং দক্ষ নেতৃত্ব আসবে, নতুন দিক নির্দেশনা আসবে। তবে এ প্রসঙ্গে অবশ্য কেউই সরাসরি মুখ খুলছেন না, সম্মেলন পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন। যদিও দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দীর্ঘ ৩৫ বছর ধরে দলীয় নেতৃত্বে রয়েছেন, শীর্ষ নেতৃত্বে, তিনি দীর্ঘ সময় এই নেতৃত্বের প্রসঙ্গ তুলে বলেছেন যে এখন তিনি বিদায় নিতে চান। তবে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এনটিভির সঙ্গেই একটি একান্ত সাক্ষাৎকারে তিনি কথা পরিষ্কার করেই বলেছেন সম্মেলনের মাধ্যমে একটি ঘোষণাপত্র আসবে, দলের আগামী দিনের দেশ এবং উন্নয়ন ভাবনা সম্পর্কে দিক নির্দেশনা থাকবে, গণতন্ত্র এগিয়ে নেওয়ার তাদের প্রয়াস আর কেমন হবে, আগামী নির্বাচন 2019 সালে এই নতুন কমিটির নেতৃত্বেই হবে, সবকিছু রাজনৈতিক নেতৃত্বে সবকিছু মিলিয়ে কি দিক নির্দেশনা আসছে এবং কি বার্তা বহন করছে আওয়ামী লীগের এই জাতীয় সম্মেলন, সে নিয়ে আজকে এই বিশ্লেষণধর্মী আলোচনা। শুরুতেই দুজন অতিথির সঙ্গে পরিচিত হব। রয়েছেন সাংবাদিক নাঈম ইসলাম খান এবং অজয় দাশগুপ্ত। স্বাগত আপনাদের দুজনকে। নাঈম ভাই, আপনি শুরু করুন যে এই সম্মেলন নিয়ে এত উৎসাহ কেন? এটা তো একটা নিয়মিত চর্চাই হওয়ার কথা রাজনৈতিক দলগুলোতে, নিয়মিত চর্চা হওয়ার কথা, কিন্তু তার চাইতেও আমি ব্যক্তিগতভাবে দেখি এটা আওয়ামী লীগ এই সম্মেলন দিয়ে তাদের আগামী নির্বাচনের ক্যাম্পেইন শুরু করছে, টু বি ভেরি অনেস্ট। এবং তারপর বলবো ক্যাম্পেইনও তারা আগে শুরু করে দিয়েছিল। এটাকে আমি বলবো সেরেমোনিয়াল বিগিনিং লঞ্চিং অফ ইলেকশন ক্যাম্পেইন। কারণ আগামী নির্বাচনটা বিভিন্ন কারণেই মাননীয় প্রধানমন্ত্রীকে, এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা বা ওনার পরিকল্পনা যে 5ই জানুয়ারির মতো নির্বাচনটা হবে না, এটা একটু তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, সকলে অংশগ্রহণ করবে, এটা কিন্তু মোটামুটি রাজনীতিতে স্পষ্ট। সুতরাং সেটার জন্য আওয়ামী লীগকে মানে প্রস্তুতি নিতে হবে। কারণ আপনি জানেন যে বিগত নির্বাচনটাতে আওয়ামী লীগেরও অনেক ক্যান্ডিডেট ছিল যারা কিন্তু প্রপার ক্যান্ডিডেট ছিল না, মানে ঘটনাচক্রে নানান কারণ, এটা আপনার মনে আছে কি জটিলতার ভিতরে কয়েকটা দিন গেছে। সুতরাং আওয়ামী লীগকে এখন ওই ধরনের অনেক ক্যান্ডিডেটকে বলতে হবে তারা যেন তুমুলভাবে কাজ করে, নিবিড়ভাবে কাজ করে, এবং উনি আগে বলেছেনও সেই কথা আমরা জানি। এটা গেল একটা দিক। সো আর দ্বিতীয় হলো, আমি একেবারে একদম সাধারণ একজন নাগরিক অবজারভার হিসেবে যেটুকু দেখি যে 5ই জানুয়ারির নির্বাচনটা যতটা বিব্রতকর ছিল, রিয়েল লাইফে যতটা বিব্রতকর হওয়ার কথা, এটা শেখ হাসিনার ভাগ্যের কারণেই। আমি আর অন্য কোনো জাগতিক কারণ দেখি না, শেখ হাসিনার ভাগ্য প্রধানত এই প্রতিক্রিয়াটা শেষ পর্যন্ত আর ওইরকম থাকে নাই আওয়ামী লীগের জন্য। কিছুতেই জিনিসটা আজকে আমরা মনেও করতে পারি না যে 5ই জানুয়ারির নির্বাচনটা কি ছিল। মানে আমরা থিওরিটিক্যালি মনে করি, কিন্তু ইমপ্লিকেশন নাই। দেশ বিদেশের সাথে সম্পর্কে খুব রেয়ারলি এটা এখন উচ্চারিত হয়, প্রশ্ন করলে এটার একটা জবাব পাওয়া যায়, কিন্তু এটা নিয়ে সবাই বোদার্ড, গতটা নিয়ে বোদার্ড না, কারো মধ্যে চিন্তা আছে পরেরটার জন্য, এবং ওই জায়গাটাই আওয়ামী লীগও অ্যাবজর্ব করেছে। সুতরাং আগামী নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এবং আওয়ামী লীগের যে এই সময়ে দেখেন, বিশেষ করে এই আওয়ামী লীগের এই কাউন্সিলের আগে চাইনিজ প্রেসিডেন্টের সফর দিয়ে আমরা একটা হিসাব পেয়েছি অলমোস্ট $49 বিলিয়ন, না $39 বিলিয়ন। আমি ধরেন $39 বিলিয়ন মধ্যে $19 বিলিয়ন ধরেন আসবে না, আমি ধরে সরকারি 25 আর 14 এদিকে, হ্যাঁ, তো আমি ধরে নেই আসবে না। বাট $20 বিলিয়ন যদি আগামী 5 বছরে বাংলাদেশের অর্থনীতিতে ঢুকতে শুরু করে, 2000 কোটি টাকা, 2000 কোটি ডলার, হ্যাঁ ডলার, তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যে ভাইব্রেন্সটা তৈরি হবে, এটার সঙ্গে নানানভাবে জড়িত অন্যান্য ইন্ডাস্ট্রিও যেভাবে লোকালি ভাইব্রেন্ট হবে, এটা কিন্তু একটা ট্রেমেন্ডাস ইতিবাচক জিনিস। এবং আমাদের আরো একটা সুবিধা হলো, এই যোগাযোগগুলি শুধু চায়নার সাথে না, রাশিয়ার সাথে যে আমরা পারমাণবিক বিদ্যুৎ চুল্লি, এটা কিন্তু কমপ্লিটলি তাদের তাদের ঋণে তৈরি হচ্ছে, এবং এটাও কিন্তু বিশাল প্রজেক্ট, একটা $2 বিলিয়ন উপরে বোধহয়, অজয় দা কারেক্ট করে, 1 লক্ষ কোটি টাকা, আমাদের 1 লক্ষ কোটি টাকা। তো এখন
এডিবি 1 বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির কর্মসূচি সমান একটা প্রজেক্ট। তো আমরা একটা ট্রেমেন্ডাস, তারপরে জাপানেরও কিন্তু আমাদের এখানে কতগুলি প্রজেক্ট, 600 কোটি ডলারের একটা। সো আপনি যদি অল টুগেদার নেন, ইট ইজ আপনি দেখেন ওয়ার্ল্ড ব্যাংক এসে কি বলে গেল আমাদের একটা সেক্টরে $2 বিলিয়ন কথা, তো 2 এবং 1 3 বিলিয়ন ডলার, 3 বিলিয়ন ডলার। আপনি ক্যান ইউ ইমাজিন বাংলাদেশ এখন একটা হটস্পট ইকোনমিক অ্যাক্টিভিটির। তো এইরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি দে আর ভেরি রাইট টু সেলিব্রেট। এইবারই প্রথম এই জন্য সেলিব্রেশনটা হচ্ছে। এবং আমি বিরোধী দলের ভাষায় বলি, বিএনপি গতকাল একটা প্রতিক্রিয়া দিয়েছে, বলেছে তারা আশা করছে যে আওয়ামী লীগ তাদের এই কাউন্সিলের ভিতর দিয়ে গণতন্ত্রের পথে হাঁটবে। এটা বিএনপির ভাষা। কিন্তু আমি বলবো, যেটা আমি শুরুতে বলেছিলাম, আওয়ামী লীগ আগামী নির্বাচনটা 5 জানুয়ারির চাইতে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্যই এগোচ্ছে। সেই ইঙ্গিত, মানে সেলিব্রেশন ডাজ ইট কাম উইথ রেসপন্সিবিলিটি, মানে আওয়ামী লীগ কি সেই রেসপন্সিবিলিটি নিয়েই এই সম্মেলনের প্রস্তুতি বা মানে আয়োজনগুলো আপনি দেখছেন কিনা? রেসপন্সিবিলিটি ধরেন 67 বছর তো 20টা সম্মেলন কিন্তু হয়েছে, মানে এবং দেখেন এই দলটা 5টা সামরিক শাসন ফেস করেছে। 58-এর সামরিক শাসন কিন্তু সোহরাওয়ার্দী যে 56-এর কনস্টিটিউশন করলেন, এবং সবাই জানতো যে নির্বাচন হলে সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, কারণ তৎকালীন পূর্ব বাংলা তো তাদেরই, আওয়ামী লীগেরই। পশ্চিম পাকিস্তানে কিছু আসন পেলেই হতো, যেটা দেখেন 70-তে আবার মার্শাল, 69-এ আবার মার্শাল আসলো, সেটা ফেস করতে, এবং সেটা ফেস করতে গিয়ে গণহত্যা। 75-এ মার্শাল আসলো, এরশাদ সাহেব 82 সনে মার্শাল আসলো, আবার 2007-এ সেটাও এক ধরনের, এবং প্রত্যেকটা কিন্তু আওয়ামী লীগ ফেস করেছে, মানে এককভাবেই আর কি। 80-র দশকের মুভমেন্টের সঙ্গে পুরোটা ছিলাম। 91-এ বিএনপি জয়লাভ করেছে, কিন্তু 80-র দশক জুড়ে যে আন্দোলন, তার সামনের সারিতে কিন্তু আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ মানিক মেয়ে অভিনীত সমাবেশ করেছে, বিএনপি গুলিস্তান বঙ্গবন্ধুর ছোট পরিসরে সমাবেশ করেছে। সারা দেশে যত জিহাদ 10ই অক্টোবর বিএনপির কর্মী, ছাত্র দলের কর্মী মারা গেছে, বাকি যত শহীদের তালিকা দেখেন 80-র দশক জুড়ে, সবই কিন্তু আওয়ামী লীগের। জেল জুলুম অনেক বেশি আওয়ামী লীগ, এগুলো কিন্তু ফেস করেছে। এটা হলো একদিক। 2014 এবং 15 বাংলাদেশে বা পাকিস্তানের ইতিহাসে কোনো গভর্নমেন্ট বিরোধীদের দিক থেকে এত অনস্লট ফেস করেনি। যেদিন রাশেদ খান মেনন এবং তোফায়েল আহমদের মতো দুইজন ডিক্লাইন করলো, ওই দিন তো গভর্নমেন্ট পড়ে যাওয়ার কথা। কোনো আমার জানা নাই যে কোনো গভর্নমেন্ট, এবং তখনকার বিএনপি জোটের এখন মন্ত্রিসভার মধ্যে অন্তর্ভুক্ত, মানে এই বিএনপি জোট তখনকার যে আন্দোলনের অবস্থাটা ছিল, মানে তখন কিন্তু অত সহিংসতাও ছিল না আন্দোলনের প্রথম পর্যায়ে। মানে একটা বিএনপি, আমি একদমই অনেস্টলি বলি, যখন 5 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি যখন বলছিল যে নির্বাচনে তারা যেতেও পারে, বাইরের ভারতের মানে একজন পররাষ্ট্র সচিব আসলেন, সুজাতা সিং, আমার মনে আছে যে টু মিট হার, মানে এরশাদ সাহেব, রওশন এরশাদ, বেগম খালেদা জিয়া, এভরিওয়ান একটা ডিসাইডিং ফ্যাক্টর ধরে নিল। এবং আওয়ামী লীগের বহুজনে আমাকে ফোন করেছে যে আওয়ামী লীগ কি বিএনপি কি নির্বাচনে আসছে, কারণ ভয় পাচ্ছিল যে বিএনপি নির্বাচনে গেলে তাদের কি অবস্থা হবে আর কি। অনেক এই যে যাদেরকে বললো যে এই অর্ডিল, এই অনস্লট, এই ক্রাইসিস, এই স্ট্রাগলগুলো মোকাবেলার ক্ষেত্রে আপনি দলীয়ভাবে আওয়ামী লীগকে নাকি যেরকম নাইম ভাই বলছিলেন যে প্রাইম মিনিস্টারের ভাগ্যের কথা বলছিলেন, যে কাকে আপনি ক্রেডিটটা সবচেয়ে বেশি দেবেন? এবং দেখেন শুধু এটা না, 2015টা দেখেন 3 মাস একটানা অবরোধ, হরতাল, 35 দিন। আমি অযোধ্যার মাঝখানে ঢুকে, অযোধ্যা আপনি কন্টিনিউ করেন। আসলে আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফলো করেছে, শেখ হাসিনাকে সাপোর্ট করেছে, কিন্তু সিদ্ধান্তটা ছিল শেখ হাসিনা। শি ওয়াজ ইম্পর্টেন্ট, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন উনি। এই যে খালেদা জিয়াকে টেলিফোনে দাওয়াত দেওয়া, এটা কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ। আমরা সকলে জানি খালেদা জিয়া যদি বলতেন ইয়েস আই এম কামিং, সর্বনাশ হয়ে যেত কিন্তু। এবং আমি আপনাকে বলি যে ঝুঁকিটা উনি নিয়েছেন না। প্রধানমন্ত্রীর সামনে যে রাজনৈতিক নেতৃবৃন্দ তখন বসেছিলেন গণভবনে, তারা কিন্তু টেলিফোনটা তোলার আগের মুহূর্ত পর্যন্ত তাকে নিরুৎসাহিত করছিলেন যে করেন না, নেত্রী করলে ফোন যদি চলে আসে আমাদের জন্য, যদি বলেন যে আমি 50 জন নিয়ে আসতেছি, খাবার রেডি করেন। হ্যাঁ,
বুঝতে পারছেন তো? এখন এই জন্যই বলছি শেখ হাসিনা ডিড ইট, সরি 21 বছর এই দলটা কিন্তু আউট অফ পাওয়ার ছিল। এখন আমরা দেখি সাম্প্রতিক প্রেক্ষাপটে বিএনপি ক বছর ক্ষমতার বাইরে, 7 থেকে 16 বছর। এবং অনেকেই বলেন যে এই যে এত বছর একটা দল ক্ষমতার বাইরে, আওয়ামী লীগ কিন্তু 21 বছর ক্ষমতার বাইরে থেকেও তারা কিন্তু এতটা তাদের হাহাকারে পড়ে নাই। তলায় যে মানে তৃণমূল যাকে বলি বা যেভাবেই বলি, সেই বেস কিন্তু এক মুহূর্তের জন্য হারাতে দেয়নি। এটা অযোধ্যা এই যে কথাটা বললো, এটা কিন্তু খুব প্রণিধান। কিন্তু প্রেক্ষাপট এবং পরিস্থিতি এবং সময় একরকম কিনা, না একরকম ছিল কিনা। আপনি দেখেন, আমার ছোট বয়স হয়তো ছিল, কিন্তু 66-এ শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট তর্কবাগিস। শেখ মুজিবুর রহমান 6 দফা ফাইনাল করলেন, নানা যুক্ত অনেকে, উনি এটা পকেটে ভরলেন, রিয়েল অর্থেই পাঞ্জাবির পকেটে ভরলেন। ভোরে আতাউর রহমান সাহেবের বাসায় গেছেন, যে লিডার সোহরাওয়ার্দী সাহেব নাই, ভাসানী সাহেব দল ছেড়ে গেছেন, এখন এই কর্মসূচি দিতে চাই, আপনি লাহোরে চলেন, প্লেস করি। তো উনি বলছিলেন, মুজিবর মিয়া ফাঁসিতে লটকাইতে চাও আমাকে। এই দেখেন, উনি তখন বয়স কত তার? 46 বয়স, তাই না? 46 বছর মাত্র বয়স। উনি কিন্তু এই কর্মসূচি নিয়ে লাহোরে চলে গেলেন। ওনার প্রেসিডেন্ট কিন্তু মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস। জি, লাহোরে উনি প্লেস করতে পারলেন না। সবাই মানে জাস্ট বিরোধী দলের নেতারা বলল যে অনলি ম্যান অফ 46, তাই না? এবং সেই কর্মসূচি নিয়ে এসে এয়ারপোর্টে, পাকিস্তানের কোনো পত্রিকা আমি দেখেছি হরতালের কাজ করতে গিয়ে, সব প্রতিদিন কোনো পত্রিকায় খবর ছাপেনি। আচ্ছা, এখন 67 বছরের এই তো স্ট্রাগলের ইতিহাস তো আছে, উই ক্যান। আমি কি একটু অ্যাড করবো এই জায়গাটার মধ্যে? স্ট্রাগলে কিন্তু আমরা কিন্তু বিএনপিকে নিয়ে এক্সট্রাঅর্ডিনারি হতাশ হওয়ার কিছু নাই। যেমন অজয় যেটা বললেন যে বিএনপি এখন ক্ষমতার বাইরে 9 বছর টানা ধরলেন, কিন্তু টার্ম ওয়াইজ যদি ধরেন আসলে 2.5 বছর। 111টা তো আপনি নেগেটিভ ধরতে হবে ফর আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি বোথ। যদি ওইটা আপনি থিওরিটিক্যালি অ্যাকসেপ্ট করেন, বিএনপি 5 বছর ওনারা ছিল, পরের 5 না, এর আগে 4টা টার্ম 2 টার্ম করে ছিল। সেই অর্থে কিন্তু মানে মাত্র 2.5 বছর। তা আমি কিন্তু বিএনপির 2.5 বছরের বেশি দিব না, কারণ এটা আনফেয়ার। কারণ তাদের ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়েছে অনলি ফর 2.5 বছর। 111-এর 2 বছর 2 দলের সাথে ইকুয়ালি অত্যাচার করা হয়েছে। দুই টার্মেই তারা কিন্তু স্টেট পাওয়ার ক্যাপচারের চেষ্টা করছে থ্রু স্ট্রিট ভায়োলেন্স অর স্ট্রিট ডেমনস্ট্রেশন। এর একটা দিক। আর একটা দিক হচ্ছে যে শেখ হাসিনা নিছকিত একজন তরুণী গৃহবধূ যখন 81 সালে দলের দায়িত্ব নিলেন, পুরো লিডারশিপ কিল্ড শেখ মুজিবুর রহমান। এবং সেই রকম একটা দল একজন তরুণীর নেতৃত্বে 21 বছর, এইটা কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু বিএনপি কিন্তু এদিক থেকে প্রিভিলেজড। বিএনপি কিন্তু ইতিমধ্যে 9 বছরের রেজিলিয়েন্স দেখিয়েছে এরশাদের সময়। সেটা কিন্তু ছিল বিএনপিকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন। এবং তখন লিটারেলি খালেদা জিয়াও ঠিক শেখ হাসিনার মতোই আমি বলবো অনেকখানি। কিন্তু নাইম ভাই, একটা সুবিধা ছিল বিএনপির, আমাদের স্টেট পাওয়ারে যেসব প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার মধ্যে সেনাবাহিনী একটা। খালেদা জিয়া কিন্তু ক্যান্টনমেন্টে অবস্থানের কারণে না, 71 জিয়াউর রহমানের ক্ষমতায় আসা, তার এক ধরনের ভাবমূর্তি মানুষের মধ্যে, এই জায়গাটাতে আর্মির সাপোর্ট পুরোটাই কিন্তু আমি একটু ডিফার করি এই জায়গাটাতে। আমাদের মাথায় অনেক সময় এখনকার জিনিসটা পুরনো হিসেবে কাজ করে, এটা কিন্তু তা ছিল না। কেন? বিএনপি ক্ষমতায় আসার পর 3 বছর পরেই কিন্তু ঘটনাটা জিয়াউর রহমানের হত্যাকাণ্ড হয়ে গেল। একইভাবে কিন্তু আওয়ামী লীগও ক্ষমতায় আসার পর 3 বছরে। সুতরাং আসলে সবই নিউট্রাল ছিল। এটা একেবারেই বলা যাবে না যে জিয়াউর রহমানের পক্ষে সামরিক বাহিনী একাটা ছিল। এটা প্রমাণ হলো সামরিক বাহিনীতে কতগুলি কু হয়েছে এগেইনস্ট জিয়াউর রহমান। তো এটা তার মানে খালেদা জিয়া কিন্তু, আমি শেখ হাসিনার সাথে তাকে তুলনা করছি না, আবার তুলনা করতেও হয় এই অর্থে যে উনি কিন্তু 9 বছর রেজিলিয়েন্স দেখিয়েছেন। এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে, সব কিল্ড হওয়ার পরও যে কয়জন যোগ্য লোক ছিলেন বিএনপিতে কিছুই ছিল না, কারণ সব এরশাদ নিয়ে নিছিল। এরশাদের পার্টিতে সবাই চলে। আজকেরও বিএনপির স্টলওয়ার্ডরা সব কিন্তু তখন এরশাদের দল। এটা মওদুদ আহমেদই বলেন, আপনি নামগুলি জানেন।
এখন সেই জায়গায় কিন্তু 9 বছর বিএনপি একটা প্রুভেন রেজিলিয়েন্স দেখিয়েছে। সুতরাং এখন এই 2.5 বছর পরে বিএনপির অস্থিরতার কিছু নাই, যদিও এটা একটা গ্রেট অ্যান্ড গ্র্যান্ড মিস্টেক হয়েছে বিএনপির কৌশলগত গত নির্বাচনে না যাওয়াটা, কিন্তু তারপরও আমি মনে করি বিএনপির কিন্তু প্রচন্ড সম্ভাবনা আছে বাংলাদেশে। সেটা কি এই কাউন্সিল বা এই ধরনের পলিটিক্যাল ম্যানুভারিং এর মধ্য দিয়ে বা অ্যাক্টিভিটিজ এর মধ্য দিয়ে গ্র্যাজুয়ালি তাদের ফেভারে আসবে, একসাথে না কিন্তু। সেটার উত্তর আওয়ামী লীগেরও আমি যেটা শুধু অজয়দার সাথে যোগ করতে চেয়েছিলাম যে আগামী আওয়ামী লীগের যেটা 21 বছর লেগেছে, বিএনপির 10 বছর লাগবে ওই জায়গাটাতে আবার আসতে, বা 12 বছর লাগবে। সো এটা কিন্তু আপনি বলেছিলেন যে সময়ের ডিফারেন্স আছে। এখনকার সময়টা এমন, টেকনোলজি, মিডিয়ার এক্সপানশন, সমস্ত কারণে আমাদের অর্থনৈতিক যে অবস্থান এখন, প্রধানমন্ত্রী হিন্দুকে যে ইন্টারভিউটা দিয়েছেন সেখানেও তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো যখন বলেছেন এই সংসদ বা এটা রাজনৈতিক প্রেক্ষাপটগুলো, তখন কিন্তু ওই প্রেক্ষাপটগুলোই উনি পরিষ্কার করে বর্ণনা করেছেন। এখনকার যে রাজনৈতিকভাবে যারা সংসদে বিরোধী দল আছে তাদেরকে কিন্তু হিসাবের মধ্যে বা আমাদের মধ্যে আরো দেখাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু সংসদের ভেতরেও যতক্ষণ কথা বলেন, বিরোধী দল বলতে উনি টার্গেট করেন খালেদা জিয়াকে। সুতরাং বিএনপি এবং আপনি যে বিদেশি, এই যে ধরেন জাতীয় পার্টি তো এখন পাগল হয়ে যায়, কেন আমন্ত্রিত হয় না, জাপানি চাইনিজ প্রেসিডেন্টের দেখা করলো না, এর আগে কেরি দেখা করলো না। সুতরাং এগুলি কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিএনপি যে আমাদের দ্বিতীয় দলটা, আওয়ামী লীগকে যদি আমি প্রথম দলি বা দুটো প্রধান দলের প্যারালাল যে দল, সেটা নিয়ে কিন্তু দেশে এবং দেশের বাইরে কোনো সন্দেহ নাই। অযোধ্যা, আপনি বলছিলেন যে 81-তে মধ্য 30-এ একজন তরুণী দলের সভানেত্রীর দায়িত্ব নিল এবং তারপরে 21 বছর স্ট্রাগল করেছে দলটার জন্য, এবং এখন 35 বছর সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করার পরে উনি নিজেই বলছেন যে অনেক হলো, অনেক দায়িত্ব পালন করতে হয়েছে, এখন তিনি আসলে বিদায় নিতে চান। এটা কোন চিন্তা থেকে বলছেন? এটা কি নিছক যে মানে ওনার একটা গ্রেসফুলনেস যে না ঠিক আছে, দল আমাকে অনেক দিয়েছে বা আমি অনেক কিছু পেয়েছি, দলের কাছ থেকে দায়িত্ব পালন করেছি, এখন লুক ফর সামওয়ান এলস, সেটা থেকে নাকি জেনুইনলি কিছু মিন করছেন উনি? বয়স কিন্তু তার 70 বছর। আমি 1974-এ স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের প্রথম যে সম্মেলন করলো আর কি, তো বঙ্গবন্ধু তখন মানে উদ্বোধনী ভাষণ দিলেন এবং ওই সার্কিট হাউসে যেখানে আওয়ামী লীগের অফিস ছিল তার সামনেই প্যান্ডেল করে। এখনকার যে আয়োজন আমরা দেখছি 20তম সম্মেলনে, তার ধারে কাছে ডিএফপি অফিস, হ্যাঁ এখন যেটা ডিএফপি অফিস মাঠে আর কি, উল্টো দিকে সার্কিট হাউসের পরে, হ্যাঁ ওখানে কনফারেন্স করলেন এবং উদ্বোধনী বেশ লম্বা সময় ধরে ভাষণ দিলেন। তো তার মধ্যে উনি বললেন যে আমি সেই 56 সালে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলাম সাধারণ সম্পাদকে, আজকে আমি দেশের প্রধানমন্ত্রী এবং আমি সভাপতির পদ ছেড়ে দিতে চাই। তো পুরো মানে কয়েক হাজার, 4-5 হাজার কাউন্সিলর, তখন খুব ছোট জায়গা কাজে ওরকম মানে সব না চিৎকার হয়েছে। তো উনি একটু এই করলেন। তো পরে দেখা গেল যে কামরুজ্জামান সাহেব সভাপতি হলেন। এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে যে উনি থাকতে পারলেন না, এরকম ব্যাখ্যাও কিন্তু ছিল যে উনি চেয়েছেন থাকতে কিন্তু থাকতে পারলেন না আর কি, মানে এরকম। কিন্তু উনি খুবই আন্তরিকভাবেই কিন্তু বলেছেন যে আমি দলের সভাপতি থাকবো না, কামরুজ্জামান হলেন সভাপতি। এবং এখন দেখেন জি, শেখ হাসিনা 35 বছর, কিন্তু আমি যদি 35 বছরের বয়সটাকে খুব কম ধরি, এখনকার 35 বছর কিন্তু অনেক। এর মধ্যে একাধিকবার তিনি পদত্যাগ করেছেন, বিশেষ করে 91 নির্বাচনের পরে তিনি পরাজয়ের পরে দায়িত্ব নিয়ে পদত্যাগের কথা বলেছেন। কামাল হোসেন সাহেবদের দিক থেকেও চাপ ছিল। এখনকার প্রেক্ষাপট 57-এ রিটায়ার করবেন, 57 রিটায়ার করেছিলেন। হ্যাঁ, আমার মনে আছে আমি নিজেও লিখেছিলাম যে ক্ষমতার রাজনীতি ছাড়ুন কিন্তু রাজনীতিতে থাকুন, মানে এরকম একটা আমার মনে আছে যে রাজনীতিতে সক্রিয় থাকুন আর কি। এখন দেখেন আওয়ামী লীগে এখন যে কথা বলে যে তরুণ নেতৃত্ব, ওবায়দুল কাদেরের বয়স তো তরুণ নাই কিন্তু কেউ। অর্থাৎ আমরা আমাদের দেশে কিন্তু এইটা একটা বড় ধরনের বারবার সামরিক শাসন, রাজনৈতিক অস্থিরতা সবকিছু মিলিয়ে প্রকৃত অর্থেই তারা তরুণ। শেখ মুজিবুর রহমান 29 বছর বয়সে কিন্তু জেলে বসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এই যে মন্ত্রী, এই যে তরুণ প্রজন্ম
এইটা কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বে অনুপস্থিত। যাদেরকে নতুন প্রজন্ম বলছি আমরা, তাদেরও গড় বয়স দেখেন কি 60-এর কাছাকাছি। 2009-এ শেখ হাসিনার চমকের মন্ত্রিসভার বয়সও কিন্তু এই 50 থেকে 60 এরকম বা তারও বেশি অনেকের। অর্থাৎ এই যে আমাদের ছেড়ে দিচ্ছে না পদ, জেলা পর্যায়ের নেতা বঙ্গবন্ধু কাদের নিয়ে স্বাধীনতা আন্দোলন করেছিলেন? ওনার বয়স ছিল 50 71-এ, আর বাকি যারা সব তো 45-46, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম। এই গ্যাপটা, এই যে নতুন নেতৃত্ব, এটা আসা উচিত। এবং কিন্তু এবার তো বলা হচ্ছে যে আওয়ামী লীগের নতুন এবং দক্ষ নেতৃত্ব আসবে। হোয়াট ইট সিগন্যালস? এটা মানে টপ টায়ারে না, এটা সেকেন্ড টায়ারে কিছু ইয়াং নেতৃত্ব আসবে, কিন্তু এই ইয়াংও কিন্তু 40 আপ ইয়াং, মানে এর চেয়ে নিচে না। সো ওই অর্থে বঙ্গবন্ধুর 30-এর মধ্যে নেতৃত্ব খুব একটা আসবে এরকম আশা করার কিছু নাই। কিন্তু আমার মনে হয় যে এইরকম একটা আসবে। এবং মানে মাননীয় প্রধানমন্ত্রী, আমার মনে আছে এই যে আমাকে ছেড়ে দেন এটা বলেছিলেন একটা প্রেস কনফারেন্সে, তো ওইটাতে আমি ছিলাম যেহেতু আমার মনে আছে। তো এটা আমার যেটা মনে হয় যে এটা এই বলাটা হয়তো এই কাউন্সিলের জন্য অতটা না, পরবর্তী কাউন্সিলের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনের জন্য যে তাকে থাকতে হবে সরাসরি, যেহেতু এটা একটা কন্টেস্টেড ইলেকশন হবে, ভেরিয়াস রিজন, এটা আরেকদিন সেপারেট একটা ডিসকাশন হতে পারে এটার জন্য, এটার উপরে কেন এটা হবে। তো এটা হবে, সুতরাং উনি থাকতে হবে তারপর, এবং ওনাকে পৌরোহিত্য করতে হবে বঙ্গবন্ধুর 100 বছরের বার্ষিকী এবং বাংলাদেশের 50তম বার্ষিকী সুবর্ণ জয়ন্তী, এই দুটো করার পরে তাকে দলে, আমি একদম মানে সংক্ষেপে বলতে গেলে এটা বলতে হচ্ছে, তাদের পরিবারের ভিতর থেকেই কাউকে একজন দিতে হবে আরো কিছু দিনের জন্য। এটা আমরা যত কথাই বলি, বাংলাদেশ ইজ নট প্রিপেয়ার্ড। এখন বাংলাদেশ ইজ নট প্রিপেয়ার্ড ফর অ্যাকচুয়ালি দি আইদার, কারণ এই ভারতীয় উপমহাদেশে মানে বলে কয়ে উত্তরাধিকার তৈরি করা যায় নাই আজকে পর্যন্ত না। ভারতীয় উপমহাদেশে একটা সিঙ্গেল এক্সাম্পল নাই, পাকিস্তানেও নাই, ভারতেও নাই, বাংলাদেশে নাই। রাহুল গান্ধীকে দেওয়া যাচ্ছে না, কিন্তু মানে ওই সোনিয়া গান্ধী, শ্রীলঙ্কাতেও তাই হয়েছে। যতবার আমরা উত্তরাধিকারের রাজনীতির কথা বলি, কিন্তু এগুলি কিন্তু আসলে গ্রামাটিক্যালি পিওরলি দেখলে এটা উত্তরাধিকার না, এটা হচ্ছে গণতান্ত্রিকভাবেই শেখ হাসিনাকে টেনে হিচড়ে আনা হয়েছে। গণতান্ত্রিক মানে কতটা গণতান্ত্রিক যে পুরো আওয়ামী লীগ মিলে তাকে টানা হেঁচড়া করে এনেছে আওয়ামী লীগের ফেরত, যাতে আওয়ামী লীগকে রক্ষা করা যায়। খালেদা জিয়ার ক্ষেত্রে তাই ঘটেছে, কিন্তু আমরা আজকে আলোচনায় খালেদার বিষয় না। তো মাননীয় প্রধানমন্ত্রীকে যেটা করতে হবে, এটা যথেষ্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উনি যখন একটু স্বস্তিতে যাবেন ওই সময়টার পরে, তখন পরবর্তী অন্তত একটা দুইটা অপশন আছে, যে শেখ রেহানাও একটা অপশন, অথবা জয় অথবা পুতুল, আমি ঠিক জানি না কে হবেন। এবারের কাউন্সিলে তো তারা রিপ্রেজেন্ট করবে, হ্যাঁ কাউন্সিলর হচ্ছেন এবং তারা আসবে, এবং দলের প্রেসিডিয়াম থেকে বা আরো শীর্ষ নেতাদের পক্ষ থেকেও তাকে ওয়েলকাম করা হচ্ছে দলের নেতৃত্বে। না না, আমি তো এটাই বলছি, আইসিটি অ্যাডভাইজারকে, সজীব ওয়াজেদ জয়কে, কিন্তু না মানে সজীব ওয়াজেদ জয় আসবেন, আমি বলছি যে প্রধান নেতৃত্বটা যে কে নিতে রাজি থাকবেন এটা আমরা জানি না। সজীব ওয়াজেদ জয় হয়তো রাজনীতিতে থাকবেন, হয়তো উনি নিবেন, আমি জানি না। বাংলাদেশে কিন্তু একটা অভ্যস্ততা তৈরি হয়েছে, এবং ইন্ডিয়াতেও এই সমস্যাটা, নারী নেতৃত্বটা খুব ইম্পর্টেন্ট হয়ে দেখা দেয়। ইন্ডিয়াতে কিন্তু রাহুলের চাইতে প্রিয়াঙ্কার জন্য আগ্রহটা বেশি, কিন্তু দল থেকে আবার রাহুলকেই পুশ করা হচ্ছে, এটা কিন্তু কাজ করতে চাচ্ছে না। তো আমি কিন্তু জয়ের ব্যাপারটা জানি না, জয়ও হতে পারে, পুতুলও হতে পারে, শেখ রেহানা হতে পারে, তারপর এটা পর্যায়ক্রমিক কয়েকজনই হতে পারে, আমি জানি না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদেরকে এক্সপোজারে নিয়ে আসতে হবে এখন থেকেই, সেটাই হচ্ছে। জয়ত আছেন, অন্যান্যরা হয়তো থাকবেন, এবং আমার মনে হয় দলের রাজনীতিতে আগামী 1-1.5-2 দশক এই প্রয়োজনটা থেকে যাবে। দাদা, এটা তো আছেই, এমনিতেই মানে সবগুলো দলকে, জামাত ইসলাম ছাড়া বলো যে 2-1টা দল ছাড়া তারা সবাইকে দাওয়াত দেবে। এখন পর্যন্ত ইনভিটেশন সেন্ড করা হয়েছে কিনা বা পেয়েছেন বলে এই আলোচনা যখন রেকর্ড করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত না। তো কি মনে হয় আপনার, দাওয়াত যাবে এবং দাওয়াত কবুল করে সেখানে উপস্থিত হওয়ার যে সংস্কৃতি, সেটা আমরা এবার দেখবো কিনা? বিএনপি খুব বুদ্ধিমত্তার সঙ্গে আওয়ামী লীগের কোর্টে দাওয়াতটা দেওয়া হোক, তারপরে দেখবো। অর্থাৎ দাওয়াতের প্রসঙ্গটাতে এটা একটা অনেকটা যেচে দাওয়াত চাওয়ার মতো অনেকটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু বিষয়টাকে সামনে এনেছে আর কি। আমার মনে আছে বিএনপির একটি কনফারেন্সে
অসীম কুমার উকিল মানে সৌজন্যমূলকভাবে উপস্থিত হয়েছিলেন এবং বিএনপি খুবই মানে কৌশলের সঙ্গে অসীম কুমার উকিলকে মানে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছিল এবং অসীম কুমার উকিল এই বক্তব্য রেখে আবার দলের মধ্যে কিছুটা তোমাকে ওখানে প্রতিনিধি মানে আপনার মনে থাকার কথা বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু কাজে সেরকমও মানে আমি ধরে নিচ্ছি যে হয়তো এইবারে এরকম হবে না, অন্য দলগুলোর প্রতিনিধিদের বক্তৃতা দেওয়ার যেচে দাওয়াতের প্রসঙ্গটা কিন্তু আসেনি, ওখানে প্রশ্ন করা হয়েছিল। না আমি বলছি যে নাসিমকে উনি উল্লেখ করে বলেছেন দাওয়াত দেওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যাবেন কিনা, দেন দে রিপ্লাইড যে দাওয়াতটা আসতে পারে, মানে সারফেসে আলোচনায় আনা, এই যে মানে না আলোচনায় প্রশ্ন করার প্রশ্নের উত্তরে বিএনপি যেভাবে বলেছে এখন কিন্তু আওয়ামী লীগের জন্য একটা অব্লিগেটরি হয়ে গেল যে দ্রুত এই ব্যাপারটা। আমি আবারও আমি এখানে একটা কারেকশন বলি। বিএনপি প্রথমে আমার মনে আছে স্বাস্থ্যমন্ত্রী নাসিম ভাই বলেছিলেন যে জামাত ছাড়া সবাইকে দেওয়া হবে, তারপরে কিন্তু এটা আরো দুইজন বিএনপির নাম নিয়ে বলেছেন যে বিএনপি কে অবশ্যই দাওয়াত দেওয়া হবে। তারপরে না আমার এটা মনে আছে এই জন্য যে আমরা বোধহয় ফার্স্ট নিউজ পেপার এটা বিএনপির মহাসচিবকে জিজ্ঞেস করেছিলাম প্রথম একদম ওই সঙ্গে সঙ্গে, তখন উনি তখনও প্রেস কনফারেন্স করেন নাই, উনি বলেছেন যে দেখেন এটা দাওয়াত পাওয়ার পরেই সিদ্ধান্ত হবে। তারপরে থেকে আমরা অনেক স্টোরি করেছি। আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন নাই, যদি জিজ্ঞাসা করেন যে বিএনপির কি করা উচিত, ইফ আই ওয়াজ ইন বিএনপি জিজ্ঞেস করতাম, ইফ আই ওয়াজ ইন বিএনপি আমি চেয়ারপারসন চলে যেতাম, আমার নামে দাওয়াতটা আসলেই আমি চমকে দিতাম, আমি চলে যেতাম। কারণ কেন বিএনপির এরকম একটা মানে পজিটিভ অফেন্সিভ দেওয়া দরকার, ইতিবাচক অফেন্সিভে যাওয়া উচিত। এই জন্য যে ইয়েটা জমে আছে, যেটাকে বরফ জমে আছে সম্পর্কের, এটা গলানোর জন্য এটা জুনিয়রের লেভেলে গিয়ে ততটা গলবে না, ওয়ার্মিং হবে না, রিলেশনের যে ওয়ার্ম আপ এটা হবে না। কিন্তু যদি একেবারে ন্যূনতম হওয়া উচিত মহাসচিব লেভেলে চলে যাবে, যদি দাওয়াতটা সেভাবে আসে যে চেয়ারম্যানকেও দাওয়াত করা হয়েছে, মহাসচিবকে দাওয়াত করা হয়েছে, যদি মিনিমাম হওয়া উচিত যে মহাসচিব যাবে। চেয়ারম্যান চলে গেলে আমি বললাম তো বরফ অনেক গলে যাবে, বিএনপি শুড কনসিডার ইট। অযোধ্যা আমরা এই প্রসঙ্গ নিয়ে এবং শেষ যে এই কাউন্সিলটা গ্রেটার কি চ্যালেঞ্জ পোজ করবে আওয়ামী লীগের সামনে? আওয়ামী লীগের সামনে একটা তো হবে যে আমাদের মানে এই শাসক দল যেহেতু বা বিএনপিতেও দেখা যায় যে বিএনপি বিরোধী দল, কিন্তু তার দলের কমিটিতে থাকার জন্য সর্বপর্যায়ে ওই যে 500-600 সদস্যের কমিটি করতে হয়, অর্থাৎ দলটার প্রতি ব্যাপক আগ্রহ আছে টু বি ইনক্লুডেড মূল দলে, অঙ্গ সংগঠনে। আওয়ামী লীগের তো এটা ক্ষমতায় যেহেতু আছে আরো অনেক বেশি আর কি, সেটা একটা নেতৃত্ব। কিন্তু একটা খুব চমৎকার মানে বলে যে সারপ্রাইজিং একটা ব্যাপার লক্ষ্য করছেন কিনা, যেবার কিন্তু মানে শীর্ষ পদের কথা বাদ, কিন্তু জেনারেল সেক্রেটারি শুরু করে অন্য যে কোনো পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা বা নাম এই সে আমি আছি আমি নাই এই ধরনের বিষয়গুলো খুব কম। শুধুমাত্র ওবায়দুল কাদের বলেছেন যে আমি জেনারেল সেক্রেটারি রেসেন নাই, এছাড়া কিন্তু এইখানটা হচ্ছে কি যেটা আমরা শুরুই করেছিলাম যে শেখ হাসিনা এমন একটা অবস্থানে পৌঁছে এই সম্মেলনটা করছেন, যেটা বললাম যে 2014-15 দুইটা অনস্লট, তাই না? এটা তো একদম সাম্প্রতিক, পুরানো যদি সেটা, তাই না? আর একটা হচ্ছে যে 4টা ঘটনা আমি বলি, এই দুইটা, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে চ্যালেঞ্জ অফ পদ্মা সেতু, বিশাল বিশ্ব প্রেসিডেন্ট এখন বাংলাদেশ ভিজিট করেন, এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে $1 বিলিয়ন দেয় নাই, এখন $3 বিলিয়ন এসে বলে যাচ্ছে। এই 4টা ঘটনা কিন্তু এই যে চীনের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসা, শেখ হাসিনা এই রাষ্ট্রপ্রধানকে বিদায় দিয়ে ভারতে গেছেন, চীনের রাষ্ট্রপ্রধানও সেখানে গেছেন। ভারত কিন্তু আবার কমিট করছে যে আমরা আরো বেশি সাহায্য দেব। সেই সক্ষমতা চীনের সক্ষমতা ভারতের নেই, অর্থও নাই, প্রযুক্তিও নাই, কিন্তু ভৌগোলিক অবস্থান কারণে গুরুত্বপূর্ণ। ভারত কিন্তু শেখ হাসিনার জন্য কিন্তু চীনের ট্রাম্প কার্ড হয়ে গেল, চীনের সফরটা ভারতের সঙ্গে নানা ইস্যুতে বার্গেন করা। কাজে এই প্রেক্ষাপটে কিন্তু এখন সবাই মিলে আলোচনা করে সব মাথা এক করে সেইটার প্রয়োজনটা নেই। এখন কিন্তু শেখ হাসিনা যেটা বলবেন ওইটার বাইরে কেউ আর যেতে পারবেন না, কারণ আমি আগেই বলেছি তোফায়েল আহমদ এবং রাশেদ খান মেননের অভিজ্ঞতাটাও কিন্তু আছে আর কি। ভালো কি মন্দ জানি না, কিন্তু অন্য একটা উচ্চতায় পৌঁছে গেছেন। তবে আমি একটা অভিজ্ঞতায় বলতে পারি যে আওয়ামী লীগের কিন্তু একটা ইন্টারনাল কনসেনসাস, এটা অদ্ভুত ধরনের ছিল। এটা বঙ্গবন্ধুর সময়ও ছিল, সবার কথা শুনতেন,
যেটা 7ই মার্চে বেগম মুজিবনী এখন বলে যে তুমি সবার কথা শুনবা কিন্তু বলবা যা নিজে। শেখ হাসিনার এই যে দলে বলে যে আলোচনা হয় না, আওয়ামী লীগের অভ্যন্তরে কিন্তু মূল নেতা যিনি থাকেন সবার কথা ভেতরে, আমি ছাত্র জীবনে আমি দেখেছি যে অনেকের কথা শুনেন মূল নেতা, তারপরে একটা সিদ্ধান্তে আসেন এবং মধ্যপন্থায় থাকেন। এক্সট্রিমিজম কিন্তু আওয়ামী লীগের ওকে, আওয়ামী লীগের অভিধানে নেই। সেক্রেটারি নিয়ে কিছু বলবেন কিন্তু সৈয়দ আশরাফ 2 মেয়াদ কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে। আমার মনে হয় যে এই দলটা এখন একেবারে একক নেতৃত্বে চলে। সৈয়দ আশরাফ ছাড়া অন্য সকলের একটা টেন্ডেন্সি আছে, তারা খুব পাবলিকলি প্রচুর কথা বলেন। আমার ধারণা শেখ হাসিনা এরকম কাউকে জেনারেল সেক্রেটারি করে কোনো ঝুঁকিতে যাবে না, কারণ সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পজিশনটা নীরব থাকা ভালো আন্ডার দি প্রিভেলিং সার্কামস্ট্যান্সেস, যেখানে নেতৃত্বে যেন কোনো রকম চিন্তা চেতনার ক্ষেত্রে সক্রিয় পার্থক্যটা মানুষের কাছে স্পষ্ট হয়। এই জন্য ইন্টেলিজেন্ট কমিটেড হিসেবে সৈয়দ আশরাফের আপাতত আমি কোনো বিকল্প দেখি না। আপনি একটা এটা, তবে আমি বলবো যে দলের মধ্যে শেখ হাসিনা কিন্তু এখন আর দৈনন্দিন কর্মকাণ্ড দলের কতগুলো থাকে সেটা দলের মধ্যে গ্যাপ হয়ে আছে। এই যে অনেকগুলো জেলায় 10, 15, 20 বছর কনফারেন্স নাই, ছাত্র সংগঠন, যুব সংগঠন, সব জায়গায় কিন্তু প্রচুর, মানে আমরা যে তরুণ বলি এখন বয়সে ভাড়া কোনো কোনো ক্ষেত্রে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগের কিছু ব্যাড নেম হয়ে গেছে, সেগুলো থেকে সামাল দেওয়া, এইটার জন্য কিন্তু উপযুক্ত লোক দরকার। সেটা এইখানেও একটা গ্যাপ হয়ে গেছে, কিন্তু ওখানেও কোনো বিকল্প মানে দাঁড়ায়নি। আর একটা হচ্ছে এই যে মূল নানা পলিটিক্যাল এজেন্ডা আছে, ধরেন রামপাল আছে, এই ভারতের সাথে সম্পর্ক আছে, চীন এত উন্নয়নের কাজগুলো, তার সঙ্গে উন্নয়ন না গণতন্ত্র, এইগুলো নিয়ে কিন্তু দলের র্যাঙ্কসে খুব কম আলোচনা হচ্ছে। এই দলের অভ্যন্তরে এই চর্চাগুলো বাড়ানোর মতো ব্যক্তিও কিন্তু জেনারেল সেক্রেটারি উপযুক্ত লোক, সেটা সৈয়দ আশরাফ হতে পারে। কিন্তু সৈয়দ আশরাফেরও সমস্যা যেটা বলছে যে এই মানে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য কিন্তু একটা ভাইব্রেন্ট দল এই জায়গাটা। কিন্তু আমি ছোট্ট করে বলে রাখি যে আওয়ামী লীগ এই ভাইব্রেন্সটা সম্ভবত আরো কিছুদিনের জন্য অ্যাভয়েড করতে চাইবে। এই ভাইব্রেন্সে অনেক সময় বিপদ ঝুঁকিপূর্ণ হয়। ধন্যবাদ নাঈম ইসলাম খান, ধন্যবাদ অজয় দাস সত্য, স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। আওয়ামী লীগ কাউন্সিলে আলাপ করলাম, এরপরে কাউন্সিলের উপরে আরো আলোচনা করা, আরো পর্যালোচনার সুযোগ আমরা পাবো, সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntveri.com। দেখা হবে পরের অনুষ্ঠানে।